বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য থাকাকালীন তিনি একটি স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন আশরাফুদ্দিন নিজান, এবং আমার ডানে রয়েছেন আমাদের সময়ের সম্পাদক, যিনি সদ্য দায়িত্বপ্রাপ্ত সম্পাদক, দেশের একজন সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা, এবং আপনাকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য পাওয়ার জন্য অভিনন্দন মিস্টার আবু সাঈদ খান। আমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে নির্বাচন। কবে নির্বাচন দেখছেন, কার অধীনে নির্বাচন? প্রশ্নগুলো একটু শুনতে খারাপ শোনাতে পারে, বাট আমার মনে হয় আমি এই প্রশ্নটা এভাবে করতে পারি। এবং কী ধরনের নির্বাচন আপনারা নিজ নিজ জায়গা থেকে কি দেখেন? মিস্টার আশরাফুদ্দিন নিজাম। ধন্যবাদ। এবং আমার সহ আলোচক জনাব আবু সাঈদ খান, আপনাকে অভিনন্দন। আপনি সমকালের ছিলেন, এখন আমাদের সময়ের সম্পাদক হিসাবে জয়েন করেছেন। আমরা আসলে বিগত 17 বছর আমাদের আন্দোলন সংগ্রামে ছিল একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। সেজন্য তো আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের জান মাল, আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। শেষে 24-এর জুলাই আগস্টের যে অভ্যুত্থান ছাত্র জনতার, সেটা তো একদম সত্য। এই যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বিনিময় কি হবে? একটি সুন্দর নির্বাচন এবং গণতান্ত্রিক উপায়ে একটি সরকার গঠন, এটাই তো সকলের চাওয়া পাওয়া। কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানের পর মানুষের মনে একটা মৌলিক সংস্কারের ইচ্ছা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে সৃষ্টি হয়েছে। কারণ বিগত সবসময় দেখা গেছে যখনই নির্বাচন আসে তখনই একটা সমস্যার সৃষ্টি হয়। যিনি সরকারে থাকেন, বিশেষ করে গত 17 বছর আওয়ামী লীগ একটা জোর করে, দখল করে, নিয়মের বাইরে ফ্যাসিস্ট কায়দায় ডিক্টেটরভাবে ক্ষমতা থাকার চেষ্টা করেছেন। সেজন্য মানুষের ভিতরে আকাঙ্ক্ষা হয়েছে সুশাসনের এবং ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য একটা বন্দোবস্ত, যে বন্দোবস্ত দীর্ঘদিন চলবে। এই আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দল একটি মৌলিক সংস্কারের পক্ষে মতামত দিয়েছেন। এবং আপনারা জানেন 2022 সালের আমরা 27 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা তারেক রহমান। এর পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030, সেটাও কিন্তু অনেকটা এই সংস্কারের মধ্যেই ছিল, অনেক কথা ছিল। এরপরে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের সকলের, প্রায় বাংলাদেশের 90% মানুষ ডক্টর ইউনূস সাহেবের একটা সরকার এবং ডক্টর ইউনূস সাহেব সকলের কাছে সম্মানিত দেশে বিদেশে, ওনার কাছে আশা করেছেন যে উনি একটা মৌলিক সংস্কার করে সুন্দরভাবে গণতন্ত্রের যে নতুন করে যে অভিযাত্রা নতুন বাংলাদেশে, সেখানে একটা বিশাল ভূমিকা রাখবেন। আমি যদি আমার ব্যক্তিগত মতামত এখানে রাখতে চাই, তাহলে বলতে হবে আমরা সবসময় জাতি হিসাবেই কিন্তু আমাদের ধৈর্য কম, আমরা অন্যের সমালোচনা করি, অন্যের সততা নিয়ে প্রশ্ন করি, অন্যের আশা আকাঙ্ক্ষাকে নিয়ে প্রশ্ন করি। কিন্তু মানুষ যা চায় সেখানে আমার ভূমিকা কতটুকু, আমি সেইভাবে আছি কি না, সততা, নিষ্ঠা, কমিটমেন্ট, আমার ইন্টিগ্রিটি, আমার অনেস্টি,
রাজনৈতিক কমিটমেন্ট সেটা আমি সঠিকভাবে পালন করি কিনা, এই প্রশ্ন আমরা জাতি হিসেবে নিজেকে খুবই কম করি। আজকের সঞ্চালক আমাকে যে প্রশ্ন রেখেছেন, আমি মনে করি বিশ্বাস করতে চাই, যদিও সমস্যা অনেক দেখি আমরা, নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। একটা সমস্যা শেষ হওয়ার পরে আরেকটা সমস্যা আছে, একটা প্রশ্ন শেষ হওয়ার পরে আরেকটা প্রশ্ন আসে। তখনই স্বাভাবিক মানুষের মনে প্রশ্ন জাগে যে নির্বাচনটা কি আসলে প্রশ্নের সম্মুখীন থাকবে, নির্বাচন নিয়ে কি কোনো আবার নতুন কোনো দুরভিসন্ধি কিংবা নির্বাচনকে আরও পিছিয়ে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র হবে কি না। আমি মনে করি হ্যাঁ, আমরা তো গত 10 মাসে দেখেছি ফ্যাসিস্ট যদিও পালিয়ে গেছে, কিন্তু ওনারা আজ পর্যন্ত একদিনের জন্য একজন ওনাদের মধ্য মিডল ক্লাস লিডার বা কর্মী, আমার যারা বন্ধুবান্ধব আছে বা উপরে যারা আছেন, যাদের সাথে দু একজনের সাথে কথা হয়েছে, অ্যাকচুয়ালি কেউ অনুতপ্ত না। এবং যারা বিদেশে আছেন, যারা আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, রাজনীতি করেছি, একসময় সম্পর্ক ছিল, যদিও গত 10-12 বছরে এমন পরিবেশ হয়েছিল যে কেউ কারো, আমরা দক্ষিণ প্লাজাতে সংসদে যে জানাজা, রাজ্জাক সাহেবের মৃত্যুর পর আর কোনো জানাজা যেতে পারিনি, ওখানেও মনে হয় লাইনেও দাঁড়াতে দেয় না, এরকম পরিবেশ ছিল। আমাদের কেউ মারা গেলে পরবর্তী সময় আমরা ওখানে নিতাম না, দেখা গেলো স্পিকার মহোদয় ওখানে আসতেছেন না, হয়তো একটা ফুল পাঠাই দিচ্ছেন। তো আমি যেটা মনে করি, সো আপনি নির্বাচন নিয়ে আপনি কনফিউজ না থাকলেও, আপনার মধ্যে কনফিউশন না থাকলেও মানুষের মনে কিন্তু প্রশ্ন মানুষের মধ্যে আছে, কিন্তু আমি বিশ্বাস করতে চাই, মানে আপনি এবং আপনার দল, আপনারা মোটামুটি আশ্বস্ত বিশ্বাসের মধ্যে আছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমি ফেব্রুয়ারিটা ঠিক বলতে চাই না। কবে বলতে চান? আমি ফেব্রুয়ারিটা বলতে চাই না, কারণ আপনি দেখছেন, লক্ষ্য করছেন এটা, যে আপনি তো রাজনৈতিক বিশ্লেষণে সবসময় থাকেন। আবু সাইদ খান ভাই, উনি সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক, উনি ওখানে যে যৌথ স্টেটমেন্ট ছিল, সেখানে ছিল মৌলিক এই সংস্কারগুলি দ্রুত করে ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচনটা করার চেষ্টা করা হবে বা হতে পারে। তো মৌলিক সংস্কার আমি দেখছি এখনো কিন্তু সমস্যা চলছে। তো সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে এপ্রিল বা জুন ওরকম হতে পারে, কিন্তু আমি নির্বাচন নিয়ে আমি যত জটিলতা থাকুক না কেন, যত ষড়যন্ত্র থাকুক না কেন, ফাইনালি বাংলাদেশে আমি বিশ্বাস করি নির্বাচন হবে, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের ওনার নেতৃত্বে এপ্রিলে হোক জুনে হোক, এবং কেমন নির্বাচন হবে, এবং কেমন নির্বাচন হবে আমরা তো আশা করি একটা ভালো নির্বাচন হবে, কারণ যত বেশি অপোজিশন স্ট্রং হবে, মানে সবটাই নির্বাচন শুধু আর্মি পুলিশ আশা না থাকলে মানুষ বাঁচে না, তো এরকম আপনারা আশা কি বেঁচে থাকতে চান নাকি? আশা নেই, বাঁচে না এরকম না, কারণ অপোজিশনটা যত স্ট্রং হবে, যেমন রাজনৈতিক দলগুলি অপোজিশন না, প্রতিপক্ষ, আমি আর আপনি ভোট করি, আমি যদি 10 হই আর আপনি যদি 2 হন, তখন ওখানে কিন্তু আমি খুব ওখানে ডমিনেট করার থাকে, কারণ আমরা অনেকবার ভোট করেছি। অপোজিশন যত শক্ত হবে, ইলেকশন তত ভালো হবে। আচ্ছা, এইখানে একটা অপোজিশন না, প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ। তো প্রতিপক্ষ, আমি প্রশ্নটা রেখে আপনার কাছে মিস্টার আবু সাইদ খানের কাছে যাই, পরে আপনার কাছ থেকে উত্তর নিব। আমরা ঐতিহাসিকভাবে জানতাম যে আপনাদের প্রধান প্রতিপক্ষ বা আওয়ামী লীগ, এবং তাদের প্রধান প্রতিপক্ষ বাকিরা আসলে আওয়ামী লীগ বা বিএনপির কাছে কিছুই না সেই অর্থে, প্রতিদ্বন্দ্বিতার অর্থে। সো এই প্রশ্নের সুরাহা কিভাবে হবে, বা আপনি এই আওয়ামী লীগ যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা কি ধরনের নির্বাচন হবে, বা তার ক্রেডিবিলিটি কি হবে, সেটা নিয়ে ভবিষ্যতে যদি বিএনপি জিতবে কিনা কোনো গ্যারান্টি নেই, কেননা অনেকেই এই ন্যারেটিভ আনছেন যে 91 সালে তো বিএনপির জেতার কথা ছিল না, তারা জিতে গেছে, তো এরকম এবারের নির্বাচনও হতে পারে। সো উত্তরটা আপনার কাছে পরে দিব। মিস্টার আবু সাইদ খান, কবে নির্বাচন দেখেন, কার অধীনে নির্বাচন দেখেন, কেমন নির্বাচন দেখেন? প্রথমত হচ্ছে নির্বাচনের কোনো বিকল্প আমি দেখি না। না, সেটা তো ধরেন নির্বাচনের বিকল্প কেউই দেখে না, কিন্তু নির্বাচন 5 বছর পরে হতে পারে, 3 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, এই বছরও হতে পারে। না, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। নির্দিষ্ট সময় তো বাধা নাই।
সেইটা বাধা না থাকলে কেউ বেঁধে দেয়নি তো নির্দিষ্ট এখন সময়টা। হলো ফেব্রুয়ারি যেমন ধরেন সরকারের দিক থেকে প্রফেসর ইউনূস জুন পর্যন্ত বলেছেন, এপ্রিল বলেছেন, বিএনপি প্রস্তাব দিয়ে এটাকে মাঝামাঝি ফেব্রুয়ারিতে নিয়ে গেছে। এখন বিএনপি বোঝা যাচ্ছে সুরে যে এপ্রিল জুনেও হয়তো তারা, হ্যাঁ জুনের মধ্যে নির্বাচন হবে, এটা কোনো ই নেই। অথচ ফেব্রুয়ারিতে আমি হওয়ার সম্ভাবনা দেখি, ইনকেস পিছিয়ে যেতে পারে, কোনো তালবাহানা কোনো যুক্তিতে এটা পিছিয়ে যেতে পারে, তবে নির্বাচনের সমাধান। আর একটা হচ্ছে যে হ্যাঁ এই মানে আপনি মোটামুটি নিশ্চিত মানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় জুনের মধ্যে হবেই, হতেই হবে, হতেই হবে, এটা কে বাধ্য করবে? প্রথমত হচ্ছে যে জন আকাঙ্ক্ষা নির্বাচন, এবং রাজনীতির সবচেয়ে বড় হচ্ছে অংশীজন হচ্ছে নির্বাচনের প্রশ্নে, দেশ পরিচালনার প্রশ্নে রাজনৈতিক দল। তো বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এবং প্রায় সব দলই নির্বাচন চাইছে। তবে হ্যাঁ জামাত এবং এনসিপি বলছে যে সংস্কার শেষে নির্বাচন। তো আমার কাছে মনে হয় এটা চাপের আন্দোলন, তারা এটা চাপের জন্য বলছে, অর্থাৎ তারা দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে এটা বলছে। আর একটা হলো সরকারের ভিতর থেকে, যেমন উপদেষ্টারা আগে যেটা বলতেন কেউ কেউ, যে সবাই আমাদেরকে 4 বছর 5 বছর চাইছে, ক্ষমতা দীর্ঘায়িত করার, এই কথাগুলো এখন আর বলছে না। তারপরেও তো ঘরের ভিতর ঘর থাকে, সরকারের ভিতর সরকার থাকে, তো ভিতরে এই ধরনের একটা ট্রেন্ড কাজ করতে পারে যে সরকার দীর্ঘায়িত, এই সরকার দীর্ঘায়িত হতে পারে কিনা, এটা আরও সময় ক্ষমতায় থাকতে পারে কিনা, এই ধরনের একটা প্রবণতা কারো কারো মধ্যে থাকতে পারে, কিন্তু বাস্তবে সেটা কিন্তু আপনি যেটা বলছেন যে বিএনপি নির্বাচন চাইছে, একটু আগে আপনি শুনছিলেন যে হয়তো জুন পর্যন্ত হলেও হতে পারে। এবং তার চাইতে বড় কথা হচ্ছে যে বিএনপি বিশেষ করে লন্ডন বৈঠকের পরে আমরা যেটা দেখছি যে বিএনপি আগে গত 10 মাসে যাই বলুক না কেন, এখন তারা বলছে যে এই সরকার সব ভালো করছে, এবং তারা এই কথাও বলছে যে এই সরকারকে তাদের পূর্ণ সহযোগিতা দেবে। এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করার জন্য যদি আরো 1-2 বছর সময় দিতে হয়, বিএনপি দেবে একটা ভালো রাজনৈতিক দল হিসেবে। অসুবিধা কি আছে? তাদের এই সহযোগিতা করার পিছনে হচ্ছে একটা নির্বাচনে যাওয়া, অর্থাৎ সরকার যখন নির্বাচনের ব্যাপারে না, কিন্তু বিএনপি তার কথা থেকে সরে যাবে কিভাবে? না, মানে একটা ভালো সরকার, যে সরকারকে পূর্ণ সহযোগিতা করতে হবে, সেখান থেকে বিএনপি কিভাবে সরবে? ধরেন 13ই জুনে তারা যেভাবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে চলে গেছে, সেখানে তারা ডিসেম্বর থেকে আগেও হতে পারে বলতো, এখন আমি বারবার কিভাবে, আমি সেই কথায় আসছি। বিএনপি সমর্থনটা দিচ্ছে, ভালো সরকার বলছে, সেটা কি জন্য? নির্বাচন তারা দিবে, সরকার যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রতিশ্রুতি দিয়েছে, এবং সেখানে লন্ডন বৈঠকে হয়তোবা তাদেরকে বিশ্বাস জন্মেছে যে এই সরকার নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যদিও সরকারের ভিতর অন্য কিংবা প্রশাসনের মধ্যে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে অন্য খেলাও থাকতে পারে, এবং সেই খেলা নেই আমি এটা বলছি না, কিন্তু সেই খেলা খুব দুর্বল খেলা হবে, বাস্তবে এটা সম্ভব না। আর একটা হচ্ছে যে হ্যাঁ, যদি মনে করেন এই সরকার, আমি ধরে নেই যুক্তির খাতিরে, আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচন দিবে, যুক্তির খাতিরে ভালো নির্বাচন দিবে আপনি মনে করেন? নির্বাচন দিলে ভালো নির্বাচন হবে, যেহেতু সরকারের কোনো দল নেই, অতএব ভালো নির্বাচন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সরকারের আশীর্বাদ পুষ্ট কোনো দল নেই, মানে সরকারের সেই ক্ষেত্রে হচ্ছে যে দুটো হতে পারে, যে যেটা আপনি বলছেন কার অধীনে নির্বাচন হবে, সেখানে হতে পারে একটা যে অন্তর্বর্তী সরকারে যদি কোনো দলের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছে কিংবা যারা বিতর্কিত রয়েছে, তাদেরকে এখানে দলের একটা সরকারের একটা সংস্কার হতে হবে, মানে একটা নির্বাচনের আগে সরকারের একটা সংস্কারটা জরুরি। অথবা যদি সেই সংস্কারটা না হলে, সেখানে আদালতে তো আদালতের কোর্টে বল আছে, তো আদালত কি বলবে আমরা এখনো জানি না। তো তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টা রয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও নির্বাচন হতে পারে, এমন কিছু উড়িয়ে দেওয়া যায় না। তবে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার এর অধীনে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। মিস্টার আশরাফুদ্দিন মিজান, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আপনি প্রতিপক্ষ বলছিলেন যে প্রতিপক্ষ শক্তিশালী থাকলে একটা ভালো নির্বাচন হবে। তো এখন প্রতিপক্ষ তো, আমি ইতিহাস দেখে যেটুকু বুঝি, আপনার প্রতিপক্ষ তো আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো অফিসিয়ালি কার্যক্রম স্থগিত, নিবন্ধন স্থগিত, সেক্ষেত্রে কি হবে? ধন্যবাদ। আমি প্রতিপক্ষ যদি শক্তিশালী হয়, ভালো নির্বাচনে এটাও একটা মানদণ্ড, কারণ প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিযোগিতামূলক ওরকম না এটা। তো আপনি সত্যি কথা বলেছেন। এটা বাংলাদেশে যদিও অনেকগুলি দল ছিল,
কিন্তু মেইন প্লেয়ার ছিল আওয়ামী লীগ, বিএনপি। প্লেয়ার চেঞ্জ হয়ে গেছে মানে আওয়ামী লীগ তো এই মুহূর্তে, আপনিই বললেন, এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ এমন তারা অন্যায় করছে, যা করছে, তারা তো নেই এই মুহূর্তে, দৃশ্যমানভাবে নেই, কিন্তু তাদের সমর্থক তো আছে সারা বাংলাদেশে। আমরা অন এয়ার আসার আগেই সাইদ ভাইয়ের সাথে কথা হয়েছিল এটা নিয়ে। এখনও তো ওদের 12-14-15% সমর্থক আছে, হয়তো অ্যাক্টিভ না তারা এই মুহূর্তে, এবং তাদের মধ্যে অনেকে রিপেন্ডেন্স আছে সাধারণ নেতাকর্মীদের মধ্যে, যে আমাদেরকে এভাবে ফেলে চলে গেল। তো প্রশ্ন যেটা, যে আওয়ামী লীগ নেই তাহলে প্রতিপক্ষকে, আপনি লক্ষ্য করেন গত 15 বছর এই 3টা নির্বাচনে জাতীয় পার্টি হলো সংসদে বিরোধী দল, কিন্তু বাংলাদেশের কোনো জনগণ, ইভেন কি আওয়ামী লীগেরও, ইভেন কি জাতীয় পার্টিরও, আমাদের যারা বন্ধুবান্ধব এবং জিএম কাদের সাহেব, উনিও নিজেকে আসলে ওরকম অফিসিয়াল অপোজিশন, কিন্তু মানুষের মনের অপোজিশন না। মানুষের মনে ছিল কি বিএনপি, বাইরে থেকে একটা কথা বলতো বিএনপির লোক, সরকারের সমালোচনা করত, লক্ষ কোটি বাংলাদেশের মানুষ ওটাই মনে করতো ওদের ভাষা। এখন এই যে বাংলাদেশের যদি ভালো প্রতিপক্ষ না হয় বা একটা ভালো বিরোধী দল না হয়, সেটা যেই ক্ষমতায় আসুক, তার যদি বিরোধী দলটা সাজানো বিরোধী দল হয় বা দুর্বল বিরোধী দল হয়, তাহলে মানুষের বিরোধী দলটা আওয়ামী লীগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কীরকম? এই যে দুর্বল প্রতিপক্ষ হলে সরকারের বিরুদ্ধে সে ওইভাবে সোচ্চার হতে পারবে না, সরকারের মনের কথা সে বলতে পারবে না। সে যদি অপরচুনিটি নিতে চায় সরকার থেকে, যে সরকার থাকুক, আর বিরোধী দলটা যদি দুর্বল হয়, সে যদি সুযোগ নিতে চায়, যেটা হয় আমাদের দেশে, ক্যাশ কাইন্ডস কত কিছু আছে না, তাহলে সে কিন্তু মানুষের মনের ভাষা নিয়ে কথা বলতে পারবে না। তখন বাইরে থেকে আওয়ামী লীগের একজন সাধারণ কর্মীও যদি মানুষের মনের কথা বলে, মানুষের মন ওখানেই ছুটে যাবে। সেজন্য আমি কথাটা রেজ করছিলাম যে এখানে যারা রাজনীতি করছি আমরা এখন, জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে আমরা যারা বাংলাদেশের স্বপ্ন দেখি, একটা রাজনৈতিক বন্দোবস্ত স্বপ্ন দেখি, একটা সুশাসন দেখি, আমরা আমার কথা যেন আমি বলতে পারি, আমার ভোট যেন আমি দিতে পারি, আমি যেন বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে আমার মনোভাব প্রকাশ করতে পারি, এই যে আমাদের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু বিরোধী দল কথা বলতে হবে। সে কারণে আমি মনে করি সেটা বিএনপি যদি একটা দল হয়, আপনি যেটা বলেছেন, আসলে আওয়ামী লীগ ছাড়া বাকিরা তো দুর্বলই ছিল, বা এনসিপি নতুন করে আসছে, ওনারা কতটুকু কি করতে পারে এখনও তো আমরা প্রথম দিকে যেভাবে ভাবছিলাম, এখন তো ওনারাও একটা গতানুগতিক, আমরা যারা আওয়ামী লীগ বিএনপি জমাত যেভাবে রাজনীতি করি, শুরুর দিকে ওনারা এইভাবে শুরু করেছিল, এখন যদি ওনাদের ট্রেন্ড চেঞ্জ করি, মানুষের বিশ্বাসযোগ্য হতে পারে। সেখানে যেটা শুনতেছি সবাই মিলে একটা জোট করা, ওনারা সকলে মিলে যদি সত্যিকার একটা জোট করে বিএনপি এক পাশে থেকে যদি ফাইট করতে পারে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার একটা সরকার এবং বিরোধী দল হয়, তখনই আমি মনে করি আওয়ামী লীগকে যে ব্যান করেন, অফিসিয়ালি করেন, আনঅফিসিয়ালি করেন, ফাইনালি কি চাচ্ছি যে এই ফ্যাসিজম যেন আমাদের দেশে না আসে। আওয়ামী লীগ একটা পরীক্ষিত ফ্যাসিস্ট, পরীক্ষিত ডিক্টেটর। ওরা না আসতে পারবে যখনই আমরা সুশাসন এবং মানুষের মনের কথা বলার জন্য সত্যিকার একটা বিরোধী দল থাকবে। আমি এরকম একটা বিরোধী দল চাই। আপনাকে একটা আমি বলেছিলাম যে এটা অপ্রীতিকর প্রশ্ন করতে চাই, বিএনপি কি আসলে নির্বাচন চায়? এই প্রশ্নটা এই কারণে যে এই যে কথাবার্তার পরিবর্তনের সুর যেগুলো দেখতে পাই, মেবি আই এম রং, এই প্রশ্নটা করা যায়। এবং অনেকে মনে করেন যে বিএনপি তো ভালোই আছে, আয় রোজগার ভালো, চাঁদাবাজি দখলবাজির অভিযোগ আছে, দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতারও কাছাকাছি, সরাসরি না হলে ইনডিরেক্ট ক্ষমতারও চর্চা করা যাচ্ছে, তা আপাতত থাকি না এভাবে। আপনি যেভাবে বলছেন, লোকে বলে, আমি বলি না, আপনি শোনেন পত্রপত্রিকায় অনেক কিছু ছাপা হয়, আপনাদের যাদেরকে আপনারা প্রতিপক্ষ ভাবতে চাইছেন তারা বলছে। আপনার কথাটাকে একদম উড়িয়ে দেব না, কিন্তু এই কথাটা প্র্যাকটিক্যাল যে অ্যাকশন চলছে সেটা হয়তো 5%, 10%। এবং আপনি লক্ষ্য করছেন বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান বা বিএনপির পার্টিগত হিসাবে খুবই কঠিনভাবে কিন্তু
নির্দেশ এবং সেভাবেই আপনি তারপর উনি একা কতখানি করতে পারবেন লন্ডনে বসে? এখানে যদি সেটা ইমপ্লিমেন্ট না হয়, অন্যান্য নেতারা আপনারা যদি সেটা না করেন, তারেক রহমান লন্ডনে বসে কতখানি কি করতে পারবেন? বাংলাদেশের আপনাদের এই যে ঢাকা বা বড় বড় শহরগুলি ছাড়া আমাদের বাংলাদেশের 82% সিট কিন্তু শহরের বাইরে। আপনি খেয়াল করে দেখেন, ওখানে যারা নির্বাচন করবে অধিকাংশ 2 জন 3 জন 4 জন আছে এবং আমাদের কর্মীরা আছে। সেখানে কিন্তু তারেক রহমান সাহেবের বা আমাদের দলের যে, যেমন তারেক রহমান সাহেব বলেন, আপনি খেয়াল করে দেখেন, এর কঠিন সত্য কথা, কিন্তু মানে এভাবে তো আগে কেউ কখনো শুনে নেই যে আওয়ামী লীগকে উৎখাত করতে 15 বছর লাগছে, আমরা যদি এমন কিছু করি আমাদেরকে 15 দিন লাগবে। অতএব আপনারা সাবধান। আপনার মা আপনাকে যেমন সন্তান চায়, ঠিক আপনি তেমন একটি কর্মী হন। এরকমই কিন্তু ওনার কথাগুলি এরকমই, এবং আমাদের নেতাকর্মীদের উপরে এর প্রভাব পড়ছে। কিন্তু এখন যারা আপনি শহরের মানুষ, শহরে বড় হয়েছেন, আমরা সকলে 30-40 বছর শহরে থাকি, রাজধানীগুলিতে বা সেমি রাজধানী যেগুলি আছে, কমার্শিয়াল সিটিতে থাকি। এখানের নেতাকর্মীরা সব দলের একটু অন্য ধরনের, আমি কাউকে আঘাত করে বলতে চাই না। ওনারা যেরকম নিজের বৈষয়িক ব্যাপার নিয়ে যত ভাবে, আদর্শের চেয়ে বৈশ্বিক ব্যাপার নিয়ে যতটুকু ওনারা অ্যাক্টিভ থাকে, আমাদের মফস্বলে কিন্তু এরকম না। মফস্বলের নেতাকর্মী, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যেভাবে বলছে, 90% নেতাকর্মী কিন্তু সেভাবেই চলছে। কিন্তু নয় আমরা জানি যে আমরা নির্বাচনে জয়লাভ করতে পারবো না, এটা কিন্তু নেতাকর্মীরা বুঝে গেছে। যদি এখন এক লাইন উত্তর দেন, বিএনপিকে আসলে নির্বাচন, অবশ্যই নির্বাচন চাই। আমি আরেকটা কথা বলি আপনাকে, এটা আপনারা খেয়াল করছেন কিনা, কি এমন একজন আমার বন্ধু প্রফেশনাল আমি পাইনি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ ব্যুরোক্রেসি, যে যেমন ধরুন একজন শিক্ষক, উনি প্রথম ভাইস চ্যান্সেলর চায়, তারপরে প্রো ভাইস চ্যান্সেলর, ডিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রক্টর, না হলে প্রভোস্ট না হলে হাউস টিউটর। পুলিশও এরকম, সে ডিআইজি পর্যন্ত হয়েছে, তারপরে ফোন করলো, ভাই আমি তো বৈষম্যের শিকার। কী হয়েছে? আমি ডিআইজির পর আর কিছু হইতে পারিনি। তো ডিআইজির পরে তো ওই বেসে 2-1 জন হয়, এডিশনাল আইজি কিংবা আইজিপি। তারপর কি করছেন আপনি? বলা যায় আমি ল্যাবরেটরি চাকরি করছি, তো ল্যাবরেটরি 3 লাখ টাকা বেতন পাইছে, কিন্তু উনি খুশি না। প্রত্যেকেই কিন্তু একটা দৌড়ের মধ্যে, সাংবাদিক বন্ধু তুনিই দৌড়ছে, কিন্তু একটা না একটা ধরে নিছে, কিন্তু বদনাম কিন্তু রাজনীতিবিদদের। আমরা যে আন্দোলন সংগ্রাম, আমাদের এত গুম খুন, আমাদের বন্ধুরা হারিয়ে ফেলছি, কর্মীদেরকে হারিয়ে ফেলছি, কত মানুষ শহীদ হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, চোখ হারাইছে, এখনো গ্রামে গ্রামে গেলে আপনারা দেখবেন। কিন্তু আমরা করছি এটা নির্বাচনের জন্য, একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য, সেখানে আমরা যেতে পারি নাই। কিন্তু সামান্য কিছু, এই যে আপনি আজকে এত বড় প্রশ্ন করছেন, এটা তো লজ্জার কথা যে আমাদের নেতা প্রত্যেক দিনের জন্য মানে চিৎকার করতেছে, চেষ্টা করতেছে, বহিষ্কার করতেছে। এই সামান্য কিছু একটু জায়গা দখল করলো, একজনের একটা হেল্প করে কিছু টাকা নিল, এই বদনামি কিন্তু আসল লক্ষ্যে আমরা নাই, যে জন্য আমরা আত্মহতি দিছি, একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, সেখানে কিন্তু আমরা এর এখনো কাছাকাছি যেতে পারিনি। আমি মনে করি আমাদের সকল নেতাকর্মী ওই দিকে লক্ষ্য করা উচিত। আমি আবু সাইদ খান, জাস্ট আপনার কাছে আমি একটু বুঝতে চাই, আওয়ামী লীগ সহ নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন। আওয়ামী লীগ সহ নির্বাচন যদি হয় তো এটা এক ধরনের বিষয়, সেই ধরনগুলোই বুঝতে চাইছি। সেই ধরনটা হতে পারে যে সেখানেও খুব বড় রকমের যে ঘটনার, যেটা যে আগে আওয়ামী লীগের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতো সেই রকম অবস্থা নেই। কেন আওয়ামী লীগ আসলেও অত্যন্ত দুর্বল অবস্থায় আসবে, এবং তার নেতা কর্মীরা অনেকে জেলে থাকবে, অনেকে মামলায় ঝুলবে, অনেকে দেশ ত্যাগ করছে। অতএব আওয়ামী লীগ কিন্তু সেই আওয়ামী লীগ হবে না। অতএব সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে বিএনপি সবচেয়ে বড় দল। তো বিএনপির সামনে বাইরের চ্যালেঞ্জ কম, ভিতরের চ্যালেঞ্জ বেশি। অর্থাৎ বিএনপির ভিতর হচ্ছে তার দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর্মীদেরকে একটা নিয়ন্ত্রণে রাখা, যে জন্য বিএনপি চেষ্টাও করছে। অনেক ক্ষেত্রে যে চাঁদাবাজি ইত্যাদি বহিষ্কার হয়েছে, বিএনপির বহু নেতাকর্মী বহিষ্কার হয়েছে, কিন্তু পারছে না। অতএব বিএনপিকে একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলাটা হচ্ছে যা সবচেয়ে তার বড় বিষয়। অর্থাৎ ধরুন যে বিএনপি ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে
সেই ক্ষমতাকে ধরে রাখতে হলে তাকে এটাকে দলটাকে প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। বিএনপির চ্যালেঞ্জটা ভিতরে, বাইরে না। আজকের বাস্তবতা জামাত এনসিপি সেটা রাজনীতিতে খুব বড় ফ্যাক্টর হবে বলে আমার মনে হয় না। অতএব সেই জায়গা থেকে যে জিনিসটা দরকার, বিএনপিকে ঢেলে সাজানোর দরকার। এবং বিএনপি আন্দোলনের শক্তি হিসাবে রাজপথে ছিল, এটা ঠিক। আনুগত্য আছে, নেতৃত্বের প্রতি আনুগত্য আছে, শ্রদ্ধাবোধ আছে, কিন্তু ভিতরে গণতন্ত্রের চর্চাটা নাই। এবং তারা যে বক্তব্য, তারেক রহমান কিংবা কেন্দ্রীয় নেতারা যেটা বলছেন, বিএনপি সেদিকে, সেই বক্তব্যের দিকে কিন্তু তারা ঝুঁকছে না। তারা বরং তাদের মতো করে এটা প্র্যাকটিস করছে, এবং যে প্র্যাকটিসটা আওয়ামী লীগের প্র্যাকটিসের সাথে মিলে যায়। বিএনপির তৃণমূলের কর্মীদের যে আচরণ, সেটা আওয়ামী লীগের আচরণের সঙ্গে মিলে যায়। এর মানে এই না যে বিএনপিতে আদর্শবাদী কর্মী নেই, হ্যাঁ আছে, কিন্তু এই আচরণটাও আছে। এখান থেকে বিএনপিকে বেরিয়ে আসা দরকার। কেন আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই সংস্কৃতি হচ্ছে যে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় যেয়ে তার নিজের ভাগ্য পরিবর্তন করা, গাড়ির মালিক হওয়া, বাড়ির মালিক হওয়া, লাইসেন্স পারমিট বাগানো, এইগুলো হচ্ছে আমাদের রাজনীতির সংস্কৃতি। তো এই সংস্কৃতি থেকে দেশটাকে, রাজনীতিকে বের করে আনাটা হচ্ছে জাতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেই লক্ষ্যেই সংস্কার দরকার। এবং সেই আপনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করলে আওয়ামী লীগ সুবিধা করতে পারবে না, ঠিক আছে, সেটা সুবিধা করতে পারলো না, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করা উচিত নাকি আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করা উচিত, এই প্রশ্নটা আমি স্পেসিফিক আপনাকে করতে চাই। এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করে তার সুবিধা বাকি প্লেয়াররা কে কতখানি পাবে, আর আওয়ামী লীগ যদি নির্বাচন না করে তার সুবিধা বাকি প্লেয়ার বলতে আমি বিএনপি, জামাত, এনসিপি, আদার ইসলামিস্ট ফোর্সেস, লেফটিস্টরা। দুটো হতে পারে যে আওয়ামী লীগ নির্বাচনে আসলো না, কি কারণে? একটা হলো, এবং আওয়ামী লীগ নির্বাচন না করলে তার কনসিকুয়েন্সেস কি, করলে কি, আচ্ছা, মানে প্রস এন্ড কনস। প্রথমত হচ্ছে যে ধরুন যে আদালতের রায়ের কারণে আওয়ামী লীগ আসলো না, কিংবা সে তার সিদ্ধান্ত নিয়ে আসলো না, এটা একটা হতে পারে। আর একটা হলো না, এখানে কিন্তু দুটো জিনিস। একটা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই, কিন্তু আওয়ামী লীগ নিজে নির্বাচন আসলো না, সেটার এক ধরনের ইম্প্যাক্ট। আর আওয়ামী লীগকে নির্বাচন করতেই বাধা, সেটার আরেক ধরনের ইম্প্যাক্ট। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আপনার এখানে আগেও বলেছি যে আওয়ামী লীগের যেটা করেছে সেটা সরকার করেছে। এবং আমাদের দেশে হলো কি যে সরকারকে, দল কিন্তু সরকারকে চালায় না। সরকার যখন ক্ষমতায় চলে আসে তখন সরকারি দলকে চালায়। এবং সেখানে দেখা গেছে যে এই যে লাইবিলিটিস, যে সমস্ত অপকর্ম, সিদ্ধান্ত, হত্যা, গুম, আয়নাঘর যা কিছু হয়েছে, সেটার কিন্তু দায়িত্ব সরকারের, সরকার প্রধান এবং তার সহযোগী যারা ছিল তারা, পারিষদবর্গ, তারা এই কাজটা করেছেন। এর জন্য তৃণমূলের, আওয়ামী লীগের কর্মীদের কিন্তু দায় নাই। হ্যাঁ, তৃণমূলে আওয়ামী লীগের কর্মীদের সেই অংশ দায় আছে যারা লুটপাট করেছে, সেই লুটপাট তারা নির্যাতন করেছে, সেই জন্য বিচার হতে পারে। কিন্তু তার বাইরেও আওয়ামী লীগের কিছু কর্মী আছে তারা দলের প্রতি অনুগত এবং তাদের সমর্থক আছে, অনেকে যারা অ্যাক্টিভ না, ভোট দেয়। হ্যাঁ, তো তাদের রাজনৈতিক অধিকার, তারা যদি মনে করে তাদের এই রাজনৈতিক অধিকার চর্চার জন্য তারা এগিয়ে আসে, সেই চর্চার সুযোগ অবহিত থাকা উচিত বলে আমি মনে করি। যদি আওয়ামী লীগ নির্বাচন না করে, এর সুফল কুফল এটা কি শেয়ার পাবে? এটা আওয়ামী লীগ পরাজিত শক্তি, তো ধরেন আহত ঘোড়া আর রেসে আসতে পারে না। রেসে আসার কথা বলছি না, ধরেন তো তার তো ভোট ব্যাংক আছে, সমর্থক গোষ্ঠী আছে, মানে এটার বেনিফিটটা কে পাবে? বিএনপি বেশি পাবে না জামাত বেশি পাবে না এনসিপি বেশি পাবে? আমার প্রশ্ন সেটা। আমি সেটা বলি যে করলে কি হবে, না করলে কি হবে। আমি একটু পিছন থেকে আসি। মুসলিম লীগেরও ভোট ব্যাংক ছিল, কিন্তু সেই ভোট ব্যাংক আস্তে আস্তে শুকিয়ে গেছে, আস্তে আস্তে ভোট ব্যাংকটা নষ্ট হয়ে গেছে না, ধরেন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কেউ হয়তো বেশি বেনিফিট, তো মুসলিম লীগের থাকে না, সেটাই তো আমি জিজ্ঞেস করছি। আওয়ামী লীগের এই ভোট ব্যাংকটা, তো সেখানে আওয়ামী লীগের এই ভোট ব্যাংকটার যে একটা অংশ আছে, এখানে হচ্ছে বিএনপির রাজনীতির কৌশলের উপর কিংবা তার আদর্শিক অবস্থানের উপর নির্ভর করবে যে এই ভোট ব্যাংকের কত অংশ সে পাবে। যেমন সংখ্যালঘুরা, তারা একটা নিরাপত্তা চায়, বিএনপি সেই নিরাপত্তা দিতে প্রস্তুত কিনা, তাদেরকে আগলে রাখতে চায় কিনা, এই গ্যারান্টিটা বিএনপিকে দিতে হবে। তো দিলে সেই ভোট ব্যাংক তাদের দিকে আসতে পারে। সাধারণ আওয়ামী লীগাররা যারা অপরাধ করে নাই, তারা যেন
কোনো রকম নিপীড়নের শিকার না হয় সেই গ্যারান্টি দিবে কিনা, এইসবের উপর নির্ভর করবে হচ্ছে বিএনপি কতটুকু টানতে পারবে। তো অনেকে মনে করে যে ক্ষোভের বশীভূত হয়ে আওয়ামী লীগের ভোটাররা জামাতকে ভোট দিয়ে দিতে পারে, এটা আমি বিশ্বাস করি না, এটা সম্ভব না। তারা হয়তো বা বিএনপি স্বতন্ত্র কিংবা কোনো কোনো জায়গা যেটা হতে পারে স্বতন্ত্র পাওয়ারফুল হয়ে যেতে পারে, সেটা আওয়ামী লীগের অন্যান্য ভোটে এই স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হতে পারে। এবং এবার হলে সেই স্বতন্ত্র ডামি স্বতন্ত্র হবে না, সেখানে মানে রিয়েল স্বতন্ত্র, হ্যাঁ রিয়েল স্বতন্ত্র, মানে যে পাওয়ারফুল স্বতন্ত্র প্রার্থী হতে পারে বলে আমার মনে হয়। আমি একটু মিস্টার সাইদ যে বলছিলেন মানে রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রের চর্চা, এবং এটা বিএনপি নিয়ে কেউ বলছেন, আমি এবং উনি যেটা বলেছেন যে বিএনপির উনি বাইরে খুব একটা চ্যালেঞ্জ দেখেন না, ভিতরে উনি সঠিক বলেছেন। কিন্তু আমি আজকে আপনার মাধ্যমে, তৃতীয় মাত্রার মাধ্যমে সারা জাতিকে জানাতে চাই, আর যে অ্যাকচুয়ালি আমাদের এটাও দুর্বলতা আমাদের, আমরা এত কাজ করতেছি এই গত 7-8 মাসে, কিন্তু এটা আমি দেখলাম যে অনেকেই জানে না। যেমন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, এখন আমাদের, আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি, লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, লক্ষ্মীপুর জেলা, চাঁদপুর, এর পাশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এগুলির কথা বলছি। ওদিকেও হচ্ছে প্রথম একদম নির্বাচন কমিশনের মতো আমরা প্রথম ফর্ম দিচ্ছি ওয়ার্ডে, একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড আমরা ফর্ম দিচ্ছি। ফর্মটা দিচ্ছি কিভাবে? বর্তমান প্রেসিডেন্ট সেক্রেটারি না, যারা ক্যান্ডিডেট হবে ওরাও না, বর্তমান ওই ওয়ার্ডের যে প্রেসিডেন্ট সেক্রেটারি সে না, যে ক্যান্ডিডেট হবে সম্ভাব্য সেও এই ফর্ম বিলি করতে পারবে না, ভোটার করতে পারবে না। এই ভোটার হলো ধরেন 250 ভোটার হলো, এটা আবার আমরা গণশুনানি করতেছি ওই ওয়ার্ডের মধ্যে 11 জন দিয়ে, ইন্ডিপেন্ডেন্ট 11 জন, যারা ভোট করবে না এরকম লোক দিয়ে গণশুনানি করার পর ভোটার লিস্ট ফাইনাল করি অবজেকশনের পরে। এরপরে আমরা ক্যান্ডিডেট আহ্বান করি, স্ক্রুটিং করি, একদম নির্বাচনে যেরকম জামানত দেওয়া হয় এসব আমরা করি। কিন্তু তারপরে ভোটের ডেট করি, একদম স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন মতো ভোট, পোস্টার, ব্যালট সব দিয়ে ভোট করে আমরা ডিক্লেয়ার করি। এখানে আমরা এরপরে 51 জনের কমিটি করি। এরপরে 9 কবে থেকে শুরু করেছে? আজ 7 মাস। কোন পর্যায়ে? এখন প্রায় ধরেন ইউনিয়ন হয়ে গেছে। কত জায়গায় হচ্ছে? মিনিমাম এখন পর্যন্ত 26 ডিস্ট্রিক্টে হয়েছে, ইউনিয়ন পর্যায়ে হয়ে গেছে। কিন্তু আগস্ট মাসের মধ্যে, যেমন 30শে আগস্ট হলো আমাদের লক্ষ্মীপুরের ডিস্ট্রিক্ট সম্মেলন, সেখানে ভোটার থাকবে 1123 জন ভোট দিবে কিন্তু সারাদিন। প্রথম অধিবেশন হবে, যেমন জয়পুরহাট, এগুলি তো হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা ফোকাস হচ্ছে না। কিন্তু বিএনপি যে এটা ফোকাস করবে, বিএনপির অ্যাক্টিভিস্টরা এগুলি জানাবে, মিডিয়া সেল জানাবে, না হয় সাইদ ভাইয়ের মতো লোক তো এটা না জানার কথা। আমি তো আজকে আপনার কাছে প্রথম শুনলাম। আমি প্রতিদিনই তো বিএনপির কারোর সঙ্গে কথা বলি, একাধিক বিএনপির সঙ্গে আওয়ামী লীগ না থাকে এখন কথা বলতে হয়। আপনি দেখেন কত, মানে এটা আমাদের জন্য কত স্যাড, যেখানে আমি আপনাকে ভিডিও পাঠাবো আজকে এখান থেকে বের হওয়ার পরে, এই যে কন্টিনিউয়াস হচ্ছে 100 এক একটা কনস্টিটুয়েন্সিতে 150, 140, 120টা হলো গ্রাম, এই প্রত্যেক একটা গ্রাম একটা ওয়ার্ড। এটা বড় অভিযোগ যে নিজের দলে গণতন্ত্র দিবেন। অথচ অ্যাক্টিং চেয়ারম্যান যে এটাকে একদম এখন প্রান্তিক নিয়ে গেছে, অসম্ভব শক্তিশালী একটা ওয়ার্ড প্রেসিডেন্ট, সে ফেল করে। আর এটা কি শুধু প্রান্তিকই থাকবে না কেন্দ্র পর্যন্ত এসে তারা? কেন্দ্র পর্যন্ত, এটা ডিস্ট্রিক্ট হচ্ছে না। এই যে কেন্দ্র 450 জনে করতেছে ইউনিয়ন, আবার 71 জন করে এক ইউনিয়ন, যে 9টা ইউনিয়ন 7 জন 63, 632 জনে ভোট দিয়ে করতেছে উপজেলা। আগে 18 জনে ভোট দিয়ে করতো, বা ভোট হইতো না। আমরা নিজেরা বেচা কেনাও হইতো, বেচা কিনা আপনি এত কঠিন ভাবে আমরা তো ব্যথা পাই, আঘাত শুনে, এগুলো তো আলোচনা তো আছে, ভুলভ্রান্তি আছে বলেই তো আমরা এই নতুন এই কর্মধারায় যাচ্ছি। কারণ আমাদের নেতা মাচ অ্যাপ্রিশিয়েটেড যদি এটা আসলে করে থাকেন এবং সব জায়গায় যদি হয়। কিন্তু এটা যদি আবার ধরেন কোন জেলায় হচ্ছে, কোন জেলায় হচ্ছে না সুবিধা মতো। ইভেন কি জানেন এখন যেটা হচ্ছে, তারেক রহমান সাহেব যেটা চাচ্ছে এটাও জানাই দিচ্ছি, ঠিক রাষ্ট্রের যেমন নির্বাচন কমিশন, আমাদের দলের ভিতর একটা ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন থাকবে। তার জন্য ভিন্ন অফিস থাকবে। একটা সার্ভারে বাংলাদেশের সমস্ত ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং ডিস্ট্রিক্ট নিয়ে আসবে। যখন যেখানে যেটা শেষ হবে, এই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন ওখানে ভোট করে দিবে। সাউন্ডস গুড। নাম্বার 1।
নাম্বার সেকেন্ড যেটা, সেটা হলো যে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচনের কথা বলছেন, অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে দিলেও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আমি তো সেজন্যই বারবার আমি তো জিজ্ঞেস একটা করছি প্রান্তিক, দিলে কি না দিলে কি। আমি ওনাকে বলেছিলাম, নাম্বার ওয়ান যারা ভোট করছে আওয়ামী লীগের এতদিন, বা ওদের প্রতিদ্বন্দ্বী যারা ছিল, এরা কেউই নাই। বসে হয়তো এমপি নমিনেশন চাইছে, এমপি হইতে পারে না, মনোবল এমন জায়গায় গিয়ে ঠেকছে, না না, সে এত অন্যায় করছে। আমি আপনাকে একটা কথা বলি, একটা ছেলে ধরেন মিডল ইস্টে চাকরি করে, সামান্য লেবার, সে তার ভাই একটা পান দোকান করে, ও ওখান থেকে পোস্ট একটা দিছে মিডল ইস্ট থেকে আর কি, সৌদি আরব থেকে কিংবা মাস্কেট থেকে, শেখ হাসিনার বিরুদ্ধে দিছে আর কি, যে আওয়ামী লীগ আর কতদিন থাকবে, ফেসবুকে আর কি। ওর ভাই করে বাজারের মধ্যে ফুটপাতে, গ্রামের দোকান, আমরা ছাত্রলীগের ছেলে একটা জায়গায় লাথি মেরে ওর ইয়েটা ফেলে দিছে দোকানটা। এই তোর ভাই পোস্ট দিল কেন? এই যে পর্যায়ে, মানে প্রতিটি ঘরে ঘরে নির্যাতিত, কিন্তু যার কারণে ওদের যেমন ওরা লুটপাট করছে তেমন নির্যাতন করছে। এবং আমাদের ভালো বন্ধু যারা একদম সারা জীবন দেখছি, ও কত সুন্দর, কোথায় প্লেনে আসতাম, চিটং থেকে ঢাকা আসতাম, যেতাম, এমপি ছিল একসময়, শেষের দিকে দেখি যে ও অন্যরকম, বলো যে ভাই এই দেশে আর ভোটটোর দরকার নেই ভাই, উন্নয়ন হচ্ছে, নিজান ভাই বাদ দেন তো ভোট, আপনারা এসব চিন্তা ভাবনা করেন না তো। একদম চোখের দিকে তাকায় অবাক হয়ে যেতাম, ভোট দিয়ে লাভকে, ভোট দিলে বিএনপি জিতবে। এত ভালো বন্ধু আমাদের, মানে সে এত ভালো মানুষের ছেলে, কিন্তু আস্তে আস্তে সেও যেমন কেমন মোটিভেটেড হয়ে গেছে। আমি সেই কারণে বলতে চাই, আওয়ামী লীগে আপনি ছেড়ে দিলেও ভোট করতে পারবে না, ওদের সেই লোক নেই। হ্যাঁ, একদম যদি মানে সাধারণ লোক আওয়ামী লীগের ভোটে দাঁড়ায়, আপনি দেখবেন সে 8-10%, 12% ভোট পাবে। নিরীহ লোকে, যে নিরীহ আওয়ামী লীগ যারা, কারণ আমাদের এখানে তো নিরীহ আওয়ামী লীগের কোনো ক্ষতি হচ্ছে না, একটা লোকের থাপ্পড়ে দেওয়া হয় না, কিন্তু একটাই আপনারা যে বলতেছেন, একটা উপজেলায় ম্যাক্সিমাম যারা মানে দুর্নীতি করছে মানুষের উপর, এরকম ছিল 200, 250, 300। এর সেকেন্ড ক্যাটাগরিতে আরেকটু, ওটা হলো 500, তাহলে ওখানে তো মিনিমাম 20,000 লোক আছে কমপক্ষে আওয়ামী লীগের একটা কনস্টিটিউয়েন্সিতে। তো বাকি লোক তো ওরা ঠিক মতোই আছে, দোকান করতেছে, ভাত খাইতেছে, চাকরি করতেছে, ছোট ব্যবসা করতেছে, প্রাইমারি স্কুলের টিচার, সে তো আছে। তো সে, আমি জানি না এই ভোটে তারা কি করে, তাদের কোনো মনোবেদনা হয়েছে কিনা এই এত অত্যাচারের ফলে, কিন্তু অনেককে দেখছি যে না, তারা মুখ ফিরে নিছে। মিস্টার সাইদ খান যেটা বলছে, একসময় কিন্তু যদি আমরা এই ভালো পলিটিক্সটা করতে পারি, সুশাসন দিতে পারি, গুড অপোজিশন একটা হয়, শক্ত অপোজিশন, তাহলে আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হয়ে যাবে। জি, মিস্টার আবু সাইদ খান, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। না, আমিও সেটা হচ্ছে আওয়ামী লীগকে, ধরুন আমি যে জিনিসটা যেভাবে আমি দেখি, যে শেখ হাসিনা এসে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তো 21 বছর লেগেছে। তখন শেখ হাসিনা ছিলেন নিষ্কলঙ্ক, তার হাতে রক্তের দাগ ছিল না, মুখে দুর্নীতির ছাপ ছিল না, এবং একটু ক্ষমা সুন্দর দৃষ্টি, গণতান্ত্রিক অ্যাপ্রোচও ছিল, যে কারণে তারপরে 21 বছর লেগেছে। আর এখন শেখ হাসিনার হাতে রক্তের দাগ, তো মুখে দুর্নীতির ছাপ, তো এই কলঙ্ক নিয়ে তার পক্ষে, তার নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো এটা সম্ভব না। হ্যাঁ, একটা আওয়ামী লীগের কিংবা আওয়ামী পলিটিক্সের ভিতর থেকে একটা বিকল্প শক্তি জন্ম নিতে পারে, সেটা ভিন্ন জিনিস, সেটা দেখবার বিষয়। তো এখন যে জিনিসটা আমার কাছে বিবেচ্য বিষয়, সেটা হলো যে উনি যেটা বলছেন যে বিএনপির ভিতর তারা সংস্কার করছে, গণতন্ত্রের চর্চা শুরু করেছে, সেটা করতে পারলে তো এটা উদারনৈতিক রাজনীতির জায়গাটা যদি বিএনপি গ্রহণ করতে পারে, মানুষ কিন্তু সেটা চাইছে। আমাদের দেশে একটা বিষয়, যেমন শেখ হাসিনা ক্ষমতায় থেকে তো গণতান্ত্রিক বিশ্বের দিকে তাকায় নেই, সে তাকিয়েছে সৌদি আরব, মানে মধ্যপ্রাচ্যে রাজা বাদশাদের দিকে, যে ওরা যদি বংশানুক্রমিকভাবে ডাইনেস্টি, পারিবারিক ডাইনেস্টি নিয়ে থাকতে পারে, আমি কেন পারবো না। তার কাছে কিন্তু এই বোধটা ছিল, কিন্তু এমনকি বাংলাদেশের দিকেও তাকাননি, কেননা বাংলাদেশের মানুষের ভিতর এক ধরনের স্বাধীন চেতা মনোভাব আছে। বাংলাদেশের এই আমাদের জনগোষ্ঠী সম্পর্কে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু একটা স্বাধীন চেতা মনোভাব আছে, এবং তাদের ভিতর বিপ্লব বিদ্রোহের প্রবণতা আছে। শেখ হাসিনা এটা বুঝতে পারেন নাই, কারণ ইতিহাস থেকে ওই শিক্ষা নেওয়ার মতো তো তার সেই মানসিকতা ছিল না, কিংবা কোনো শাসকেরই ওই অবস্থায় গিয়ে থাকে না, তারও ছিল না, যে কারণে এই পতনটা ঘটে গেছে। এখন হচ্ছে যে ইতিহাস থেকে আমরা আশা করি বিএনপি শিক্ষা নেবে,
এবং আগামী দিনে যারা রাজনীতি করবে তারা এই জায়গা থেকে শিক্ষা নেবে। এবং আমাদের দেশে ক্ষমতা স্থায়ী কোনো ব্যাপার না। মুসলিম লীগ একসময় দেখা গেছে যে সব হিন্দু মুসলমান সবাই কংগ্রেস করত, কিন্তু কংগ্রেস তার মুসলিম সম্প্রদায়কে যে কোনো কারণে ধারণ করতে পারে নাই। মুসলিম লীগের উত্থান হয়েছে এবং মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান হয়েছে, কিন্তু সেই মুসলিম লীগও টিকে থাকে নাই। তো সেখানে দেখা গেছে যে আওয়ামী লীগ ন্যাপ তৈরি হয়েছে, তো পরবর্তীতে বিএনপি তৈরি হয়েছে ইত্যাদি। অতএব এখানে রাজনীতি কারোর জন্য চিরস্থায়ী বন্দোবস্তের ব্যাপার না, এবং এটা হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণের রায় পরিবর্তন হবে, জনগণের আকাঙ্ক্ষাটা বুঝতে হবে, ধারণ করতে হবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই জনগণের আকাঙ্ক্ষা কেবল রাজনৈতিক দল না, আমাদের অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে জনগণ কি চাইছে এবং জনগণের চাওয়াটা কি। অতএব জনগণকে না জানিয়ে জনগণের বাইরে কোনো জনগণের কল্যাণও করা যায় না। জনগণের কল্যাণ করতে হলে সেটা জনগণের উপলব্ধিতে আনতে হবে। এবং যদি কেউ মনে করে যে না আমি হচ্ছে জনগণের সবচেয়ে দরদি ব্যক্তি, অর্থাৎ জনগণেরকে আমি একটা জায়গায় নিয়ে যাব, সেটা না, গণতন্ত্র তা না। গণতন্ত্র হচ্ছে যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিধ্বনি তুলতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়েই অগ্রসর হতে হবে। এটা রাজনৈতিক দলের জন্য সত্য এবং সরকারের জন্য সত্য। এই সত্যের উপর দাঁড়িয়েই আমাদের পরবর্তীতে সবারই পদক্ষেপ ফেলা উচিত বলে আমি মনে করি। রাষ্ট্রপতি নিজান, আমি এখানে বসতে বসতে হঠাৎ আমার একটা কথা মনে পড়লো। এই জিনিসটা আমি সমসাময়িক অনেক বছর আলোচনায় দেখি নাই। আমরা পাকিস্তান আমল থেকে লেট 90s পর্যন্ত অনেক রাজনীতিবিদকে দেখছি 30 বছর 40, যারা আমাদের আইডল ছিলেন আদর্শিক রাজনীতির। ওরা কেউ বামপন্থী করতেন, কেউ ন্যাপ করতেন, কেউ চীনাপন্থী ছিলেন, মস্কোপন্থী ছিলেন, পিপি এগুলি করতেন। যেমন মাওলানা ভাসানী সাহেব, উনি তো ইলেকশনই করেন নাই, কোনোদিন এমপি হওয়ার চিন্তাও করেন নাই। কমরেড মনি সিং, তারপরে কমরেড ফরহাদ, এরকম অনেকেই ছিলেন। এবং পল্টনে ওনারা বক্তৃতা দিত, আমরা শুনতাম বছরের পর। মোহাম্মদ তোহা, আমাদের রামগতিতেই বাড়ি, ধনী লোকের ছেলে, সারা জীবন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করছেন, আদর্শিক রাজনীতি করছেন একটা মতবাদ নিয়ে। কিন্তু আনফর্চুনেটলি এখন একটা ব্যাপার হয়ে গেছে, প্রত্যেকেই এমপি হতে চায়। যত বন্দোবস্তের কথা বলুক, রাষ্ট্রীয় সংস্কারের কথা বলুক, একটা মোহ তো মানে পরিবেশ তেমন একটা তৈরি হয়েছে যে সুশাসনের কথা বলুক, একদম 25 বছর বয়স হয়েছে, তার কিচ্ছু নাই গ্রামে, তার কোনো। আর ভাই, আমরা একসময় বলতাম মেম্বার হইতে হলে ভাইটাই লাগে, চেয়ারম্যান হইতে হলে আরও বেশি লাগে, এমপি হইতে হলে তো বিশাল ব্যাপার। কিন্তু এখন যে কোনো লোক, আমি যখন একজন সে প্রেসিডেন্ট, তার ওয়াইফ সেক্রেটারি, অফিসটা তার ড্রয়িং রুম, সে এমপি হইতে হবে। তার ড্রয়িং রুমটা তার অফিস, সে এমপি হইতে হবে। হয় বিএনপির থেকে নিতে চায়, কিংবা এনসিপির থেকে নিতে চায়, বা সরকার। এটা তো আপনারা এই বিলি বন্টন করে জোটের রাজনীতি করে এই আসন বন্টন করেছেন। মানে আমি আমাদের অন্যদের, আপনারা আওয়ামী লীগ অন্যদের কথা বলছি না, আমি বলছি যে এই আদর্শিক রাজনীতিটা মনে হয় হারিয়ে গেছে। যে না, আমি ন্যাশনালিস্ট, আমি জাতিকে ভালোবাসি। আর যেন আমি অনেক সময় এখন বলি, আমি আজ পর্যন্ত কিন্তু সচিবালয়ে যাইনি, কোনো ডিসিএসপিকে ফোন করি না। ওনারা করলে আমি করি না, আমি করি না। আমার বিরাট নির্বাচনী এলাকা, বহুবার এমপি ছিলাম, তো স্বাভাবিক কারণে ওনারা মনে করে। ইভেন জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে যখন ফোন করে, বোর্ড থেকে অনেকে ফোন করে, ওই যে স্কুলের ইয়ে হয়, আমি বলছি এটা আপনারা আওয়ামী লীগ ছাড়া যাকে ভালো মনে করেন তাকে বানান, আমার কোনো রিকমেন্ডেশন নেই। আমি বলতে চাই যে আমরা তো ক্ষুদ্র কর্মী, কিন্তু বাংলাদেশে যারা ন্যাশনাল পলিটিক্স করে, ওনাকে কেউ চিনেও না। ওনাকে ধরে ধরে আনি আমরা, ভাই আপনার নাম কি, অমুক দল, আসেন আপনি বক্তৃতা দেন। আমরা 5 নম্বর 7 নম্বর 9 নম্বর রোতে হয়তো জায়গাও পাই না, উপরে উঠে যাচ্ছি। উনিও এমপি হতে চাই। এখন এটার সমাধান করবেন কিভাবে? আমি মনে করি আমরা যারা এত বড় সুযোগ পেয়েছি, 71-এ পেয়েছিলাম, 90-তে পেয়েছিলাম, জুলাই আগস্টের পরিবর্তন পর আরেকটা সুযোগ পাচ্ছে আমাদের। এই যে কথা বলতে পারতেছি, আমি জিল্লু ভাইকে ফোন করতাম, যে এই মিস্টার জিল্লুকে, বলো যে কী প্যারেশানি, উনি আমাকে করলে কী প্যারেশানি, যিনি একটু কথা বলতে চায় তার কী প্যারেশানি, আমাদের পরিবারের কী অবস্থা। আমরা তো ভালো আছি, আমাদের টেলিফোনটা এখন মানে লুকিয়ে কথা বলতে হয় না। আমরা কোট শার্ট পরে, এখন প্যান্ট শ্যুট পরে রাস্তায় হাঁটতেছি,
আমাদেরকে মানুষ সালাম দেয়, এতটুকু খুশি থাকি আমরা। আর যারা পপুলার পলিটিক্স করে, যারা এমপি হইতে পারবে তারা এমপি হবে। একটা আদর্শিক রাজনীতি তো করতে হবে, সবাই এমপি হইতে হবে, সবাই চেয়ারম্যান হইতে হবে, সবাই সচিব হইতে হবে, সবাই আইজিপি হইতে হবে। আমার মনে হয় এখান থেকে যদি সরে না আসি, আমাদের এই যে আগামী বাংলাদেশের যে স্বপ্ন, যেই ক্ষমতায় আসি না কেন, আমাদের স্বপ্ন পূরণ হবে না। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। বেশ আবু সাইদ খান এবং মিস্টার আশরাফুদ্দিন নিজান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। সাধারণভাবে একটা পারসেপশন যে নির্বাচন হলে কি হবে, কে ক্ষমতায় যাবে, বিএনপি ধরে নিয়েছে বিএনপি যাবে, অন্যরাও বিএনপি যাবে, সব ওলট পালট করে দিবে, কিছুই করবে না বা তাদের কোনো অস্তিত্ব থাকবে না, এই ভেবে তাদের ক্রিয়াকর্ম নির্ধারণ করছে, পরিকল্পনা নির্ধারণ করছে। আমার এক অতিথি বলছিলেন, সাংবাদিক আবু সাইদ খান, যে বিএনপির আসলে বড় চ্যালেঞ্জ বাইরে না, যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আছে, বিএনপি ভেতরেই তার অনেক চ্যালেঞ্জ। বিএনপি আসলে নিজেকে কতটা গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে, নিজের দলের ভেতরে কতটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবে, দেশের মানুষের আকাঙ্ক্ষা কতটা ধারণ করতে পারবে, আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতি কতটা অনুধাবন করতে পারবে, তার উপরেই নির্ভর করবে বিএনপির ভবিষ্যৎ। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা না করা, এটা দুজনের কথা যদি আমি খানিকটা বুঝে থাকি, খুব একটা প্রবল আপত্তি ওনাদের সেই অর্থে নেই। আওয়ামী লীগের যারা অপরাধ করেছে প্রত্যেকের বিচার হোক, শেখ হাসিনা থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত। কিন্তু অবশ্যই কারো রাজনীতি নিষিদ্ধ করা যায় না, বন্ধ করা যায় না, আপনি চাপা দিয়ে রাখতে পারবেন, কিন্তু রাজনীতি আসলে আইন কানুন দিয়ে রাজনীতি চলে না, এটা মাথায় রাখতে হবে। এবং তার প্রস কি কনস কি, আওয়ামী লীগ নির্বাচন না করলে সেই নির্বাচন কতটা ক্রেডিবল হবে, 2 বছর 4 বছর পরে সেই নির্বাচন নিয়ে কী প্রশ্ন উঠবে, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। আমার দুই অতিথি মোটামুটিভাবে নির্বাচন নিয়ে আশাবাদী, ওনারা অবশ্য জুন পর্যন্ত চলে গিয়েছেন ফেব্রুয়ারি থেকে। বাট আমি মনে করি, এবং অনেকেই এটা মনে করেন, যে নির্বাচন যদি এবছরের মধ্যে না হয়, নির্বাচন বাংলাদেশের জন্য করা কঠিন হয়েছে, এবং সামনের দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য আসলেই অনেক কঠিন। কেননা যে মোমেন্টামটা তৈরি হচ্ছিল গণতন্ত্রের উত্তরণের পথে, সেই মোমেন্টটা অনেকখানি ডিফিউজ হয়ে গেছে গত মাসেই বলা যেতে পারে। যে এখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে, রাজনীতিতে ভুল থাকতেই পারে, কিন্তু মাথায় রাখতে হবে যে রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতৃত্বের একটা ছোটোখাটো ভুল, কিন্তু ভুলের জন্য শুধু দলকেই না, জাতিকেও কিন্তু অনেক মূল্য দিতে হয় অনেক সময়। আমরা আশা করব যে সেরকম পরিস্থিতি আমাদের পরিস্থিতির মধ্যে যেন না যেতে হয়, এবং যত দ্রুত বাংলাদেশের জন্য নির্বাচন হবে, তত বাংলাদেশের জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেটা অত্যন্ত কল্যাণকর হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভ।